নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। 60 ঘন্টা টাইম ফ্রেম, 3 দিনও পুরোপুরি বলা যায় না, 72 ঘন্টা 3 দিন হয়। 60 ঘন্টা টাইম ফ্রেমের মধ্যে তুরস্কের মিলিটারি এয়ারক্রাফট হারকিউলিস এয়ারক্রাফট পাকিস্তানে একাধিকবার যাতায়াত করে ফেলেছে এবং বোঝাই যাচ্ছে যে পাকিস্তান বড় যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। নিশ্চিত থাকতে পারেন যে ভারতীয় সেনাবাহিনী এই অবস্থায় নিশ্চয়ই হাত গুটিয়ে বসে নেই। প্রত্যেক মিনিট সেকেন্ডের চুলচেরা বিশ্লেষণ মিলিটারি ইন্টেলিজেন্স হেডকোয়ার্টারে ডিকোড করা চলছে পাকিস্তানকে, যাতে যে কোনো মুহূর্তে তাদের মিস অ্যাডভেঞ্চার যদি ঘটে তার জবাবও তাদের মতো করে দেওয়া যায়। বাট আমাদের আগে গোটা ব্যাপারটা বুঝে নিতে হবে যে লাস্ট কয়েকদিনে এক্স্যাক্ট কি চেঞ্জেস ঘটলো এবং ভারত পাকিস্তান যুদ্ধের দিকে আরও এক স্টেপ কিভাবে এগিয়ে গেল। দেখুন, ছোটোখাটো কোনো ফুল ফ্লেজেড ওয়ার তো আমি বলবো না, বাট শর্ট টার্ম কিছু কনফ্লিক্ট তো ইন্ডিয়া পাকিস্তানের 95% চান্স এই 2026-এর মধ্যেই হবে একটা। তো প্রত্যেকটা ঘটনা সেই দিকেই স্টেপ বাই স্টেপ এগোচ্ছে। ভারতও বদ্ধপরিকর যে এবারে আমরা যা বলেছি তা করে ছাড়বো। যদি স্বভাব পাল্টাতে হয় পাকিস্তান পাল্টাবে, আমরা আর নিজেদের তরফ থেকে নরম হব না। কেন বললাম ভারত নিজেদের তরফ থেকে আর নরম হচ্ছে না? এতদিন ভারত কি করতো, ঠিক আছে ওরা তো অনেকদিন ভালো হয়ে আছে, চুপ হয়ে আছে, আমরা একটু এবার নরম হয়ে যাই। এতদিন ভারত এটা করতো। অপারেশন সিঁদুরের সময় থেকে আমরা দেখলাম যে ভারতবর্ষ অফিসিয়ালি জানালো উধার সে গলি চলেগা তো ইধার সে গোলা চলেগা। আর একটা কথা, এনি অ্যাক্ট অফ টেরর উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যাক্ট অফ ওয়ার। একটা টেররিস্ট যদি পাঠিয়েছো, আমরা ওটাকে মনে করে নেবো যে তোমরা আমাদের ওপর যুদ্ধ করছো, আমরাও সেইভাবে রিপ্লাই দেব। এবং থার্ড আর একটা কথা ভারত বলে রেখেছিল যে ওয়াটার অ্যান্ড ব্লাড ক্যান নট ফ্লো টুগেদার। রক্ত আর জল তো একসঙ্গে বইবে না। সন্ত্রাসবাদ পুরো শেষ করো, রক্ত বওয়া বন্ধ হবে, জল আমরা তখনই ছাড়বো, ইন্ডাস ভ্যালি ওয়াটার যে ইন্ডাস্ট্রিটি তখনই আমরা মান্যতা দেব, তার আগে মানব না। গোটা পৃথিবী আন্তর্জাতিক মঞ্চ যা পারে করে নিক, আজ অবধি কেউ কিছু করে উঠতে পারলো না। এবার এই জলটা নিয়েই ভারত আরও এক স্টেপ এগিয়ে গেছে। জেনারেলি সাধারণ মানুষজন কি করে, কখনো একটা হিটেড টাইম চলছে, দুটো দেশ একে অপরের প্রতি হিটেড বাক্য বিনিময় করছে, সেই সময় খোঁজ খবর রাখে বা সাধারণ মানুষ ভাবে যে এইটুকুই শেষ হয়ে গেল। তারপর যে প্রত্যেকটা দিন কত কাজ চলছে সেইখানেই লুকিয়ে থাকে আসল গল্পটা। কি কাজ চলছে প্রত্যেকটা দিন? দেখুন, লাদাখে আমরা একটা কাজ করে দিয়েছি। কি কাজ করেছি? যেটা করেছি সেটা হচ্ছে 90 মিলিয়ন লিটার জল পার ডে, পুরো বছরে নয়, পার ইয়ার নয়, পার ডে আমরা পাকিস্তানে যাওয়া আটকে দিয়েছি। আরও আগে তো যা আটকানো হচ্ছিল 90 মিলিয়ন লিটার মানে আমি একটু বলে দিই। এই ধরুন এইটা হচ্ছে একটা 1 লিটারের জলের বোতল, রাইট? এরকম করে করে 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ। 10 লক্ষটা জলের বোতল এরকম হলে 10 লক্ষ লিটার, সেটা হবে 1 মিলিয়ন লিটার। আর এই রকম 90 মিলিয়ন লিটার, বোঝা গেছে? তার মানে 90 গুণ 10 লাখ, তার মানে 9 কোটি লিটার জল, সেটাও ডেলি। ঠিক আছে, এবার এই গোটা ঘটনাটা ঘটলো কিভাবে? আপনাকে প্রথমেই বুঝতে হবে লাদাখ জায়গাটা। লাদাখ নিশ্চয়ই আমাকে ম্যাপে দেখাতে হবে না, লে লাদাখ, জম্মু কাশ্মীর সবাই জানি আমরা। তো এই যে লাদাখের ওয়েদারটা কিরকম জানেন আপনারা? একটু ভাবুন। লাদাখের ওয়েদার হচ্ছে কোল্ড অ্যান্ড ড্রাই ওয়েদার, ঠান্ডা আর শুকনো, বৃষ্টি হয় না ওখানে, তাই তো, খুব কম। এবার যেখানে জল বৃষ্টি হচ্ছে না সেখানে তাহলে এগ্রিকালচার কি করে হবে? যে যেখানকারই মানুষ হোক, মানুষকে তো খেতে হবে, খেতে গেলে তো এগ্রিকালচার করতে হবে। তাহলে লাদাখে এগ্রিকালচারটা হবে কি করে?
লাদাখে এগ্রিকালচার করতে গেলে স্যার তাহলে নিশ্চয়ই সেচের ব্যবস্থা করতে হবে জল নিয়ে আসার জন্য, রাইট? কারণ বৃষ্টির জল তো আপনার আসছে না, ড্রাই ওয়েদার। এবার লাদাখে আপনি সেচের ব্যবস্থা করবেন, ব্যাপারটা কি এত সহজ? আমার আপনার গ্রাম যে একটু কোদাল নিয়ে চলে গেলাম, একটা নালা বানিয়ে দিলাম, হয়ে গেল না। কারণ ওখানে পাহাড়, ওখানে আমাদের সমতলের মতো নরম মাটি নয়, পাহাড়ে সেচের ব্যবস্থা করা কতটা কঠিন বুঝতে পারছেন তো। পাহাড়ি অঞ্চল, যার ফলে লাদাখ রিজিয়নটা চাষবাসের ব্যাপারে, এগ্রিকালচারের ব্যাপারে অনেকটা স্বাভাবিক কারণেই পিছিয়ে ছিল, তার ওয়েদার এবং তার হাইট, তার ল্যান্ড মাউন্টেন যে রয়েছে তার জন্য। এবার আমরা একটা কাজ করে দিয়েছি যে আমরা কি করে নিজের ভালো করতে পারি আমরা সেটাই দেখব। তাতে করে অটোমেটিক পাকিস্তানের ক্ষতি হয়ে গেলে আমাদের তো কিছু করার নেই। আমরা একটা জিনিস দেখেছি, এই লাদাখের পাশেই আছে লে লাদাখ একসঙ্গে বলি আমরা জানি। তাহলে আমরা কি বুঝলাম? আমাদের এগ্রিকালচারের জল দরকার, এটুকু আমরা বুঝে গেছি। এবার এই লেতে স্টক কাংড়ি বলে একটা জায়গায় হিমবাহ আছে। এবার হিমবাহ থাকলে কি হয়? শীতকাল চলে যাওয়ার পর হিমবাহটা গলে। হিমবাহ মানে বিশাল বড় বরফের চাই। হিমবাহ গলে কি হয়? জল হয়। সেই জলটা কোথায় যায়? স্টক কাংড়ি থেকে স্টক ভিলেজে, পাহাড়ি ঝর্ণার মাধ্যমে স্টক কাংড়ি হিমবাহ থেকে স্টক ভিলেজে এই জলটা ঝর্ণা দিয়ে জলপ্রপাত হয়ে যায়। এইবার স্টক ভিলেজ থেকে এই জলটা চলে যায় ইন্ডাস নদীতে বা সিন্ধু নদীতে। সিন্ধু নদী থেকে জলটা চলে যায় পাকিস্তানে। এই জলটার পরিমাণ কত? 90 মিলিয়ন লিটার পার ডে। কোন জলটা? যেটা স্টক কাংড়ি থেকে প্রত্যেক দিন হিমবাহ গলে নামে। ক্লিয়ার? জলটা যাচ্ছে কোথায়? পাকিস্তানে। জলটা তো দরকার আমাদেরও, তাই না? চাষবাস করার জন্য লেতে। এর জন্য ভারত, এই জন্য ভারতের ব্রেন, ভারতের ট্যালেন্টকে আমি কদর করি। যারা বলে এদেশের কিছু হবে না, এদেশে কিছু হবার নেই, এদেশে কোন কোন ব্রেন বসে রয়েছে, তাদের খালি সুযোগটা দিতে হবে। এই দেশ থেকে করাপশন দূর করে দিতে হবে, সবাইকে সুযোগ দিতে হবে, এই দেশ আমেরিকার ওপরে চলে যেতে পারে। ভারত কিচ্ছু করেনি, জাস্ট এই স্টক ভিলেজ থেকে যে সিন্ধু নদীতে জলটা যেত, ওই সময় ভারত কিচ্ছু করেনি। আবার বলছি, ড্যাম বানায়নি, ব্যারেজ বানায়নি, জলটাকে ডাইভার্ট করে দিয়েছে। এবং এই যে ডাইভার্টটা করেছি আমরা, এর জন্য অ্যাজ সাচ কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচারও লাগেনি, মানে খরচ লাগেনি যে বিশাল মেশিন লেগেছে, বিশাল ইঞ্জিনিয়ার লেগেছে। ভারতের যারা অভিজ্ঞ বিশেষজ্ঞ মানুষ, দায়িত্বপ্রাপ্ত, তারা কিছু স্ট্র্যাটেজিক পয়েন্ট খুঁজে বের করে নিয়েছে যে ভাই এই স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো আমরা যদি হালকা একটু খুঁড়ে দিতে পারি, জল যেদিকে ঘোরার ঘুরে যাবে। এতদিনও করা যেত, এতদিন ভারত এই চিন্তাগুলো করেনি যে পাকিস্তানে জল যাচ্ছে, যাক, ওদের তো দরকার। এখন তো আমাদের চিন্তা ব্লাড অ্যান্ড ওয়াটার ক্যান নট ফ্লো টুগেদার। আমার এখানে চাষিদের ভালো চাষ হচ্ছে না, জল নেই, খাবার কম, লাদাখে নিচ থেকে খাবার তুলতে হচ্ছে, মানুষকে বেশি টাকা দিয়ে খেতে হচ্ছে, আমি ভাই কেন এত কষ্ট সহ্য করব পাকিস্তানের জন্য? যে পাকিস্তান একটু ঠিকঠাক হলেই আবার আমাদের এখানে টেররিস্ট পাঠাবে আমাদের মারার জন্য। তার থেকে যদি আমার লাদাখে বেটার ফসল ফলে, তো লাদাখের মানুষ ফ্রেশ শাকসবজি খেতে পারবে, লাদাখের মানুষের খাবার কেনার খরচ কমবে, লাদাখের যে চাষি তাদের ইনকাম বাড়বে, লাদাখের যে গ্রামীণ ইকোসিস্টেম, ইকোনমি, সেটা বেটার হবে। তো আমরা কেন করব না? তো আমরা কয়েকটা স্ট্র্যাটেজিক পয়েন্টে খুঁড়ে দিয়েছি, এবং খুঁড়ে এই জলটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এই জলটাকে নিয়ে যাওয়া হচ্ছে ইগুফে ক্যানেলে। প্রত্যেকটা নাম অত্যন্ত ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। এবারে যে ইগুফে ক্যানেলে স্টক কাংড়ি থেকে আসা জল স্টক ভিলেজে, সেই স্টক ভিলেজ থেকে সিন্ধু নদীতে না যেতে দিয়ে পাঠিয়ে দেওয়া হলো ইগুফে ক্যানেলে। এবার ইগু একটা আর ফে একটা, দুটো আলাদা আলাদা, ঠিক আছে? একসঙ্গে এদের নাম হচ্ছে ইগুফে। এই ইগুফেতে
কতটা করে জল পাঠানো হচ্ছে, অনুপাত কি, সেটাও একটু পরীক্ষার পার্সপেক্টিভে জেনে রাখা দরকার। হয়তো যারা স্টুডেন্ট নন তাদের একটু বিরক্তি লাগবে, বাট তথ্যগুলো জেনারেলি তথ্যগুলো আমি অ্যাপের ক্লাসে বা নোটসের মধ্যে দিয়ে দিই স্টুডেন্টদের, বাট আজকে জাস্ট একটু অল্প বলে রাখছি, বেশি বিরক্ত করব না আপনাদেরকে। সেটা হচ্ছে মোটামুটি এই যে জলটা যাচ্ছে না, এই জলটা 90 মিলিয়ন লিটার প্রত্যেক দিনে। তো এটাকে যদি আমি সেকেন্ডে ভাগ করি, যে তাহলে প্রত্যেক সেকেন্ডে কত যাচ্ছে, প্রত্যেক সেকেন্ডে যাচ্ছে 36 কিউসেক। ঠিক আছে, 36 কিউসেক যাচ্ছে প্রত্যেক সেকেন্ডে। 1 কিউসেক মানে হচ্ছে 28 লিটার। তো যেটা হবে 1000 প্লাস কিছু একটা লিটার জল প্রত্যেক সেকেন্ডে যাচ্ছে। তো 1000 লিটার পাকিস্তানে যাচ্ছিল, আমাদের দিকে ঘুরিয়ে নিলাম। এইবার এই যে প্রত্যেক সেকেন্ডে 36 কিউসেক আমাদের যাচ্ছে স্টক ভিলেজ থেকে ইগুফে ক্যানেলে, এর মধ্যে 19 দেওয়া হচ্ছে ইগুতে, এর মধ্যে 7 দেওয়া হচ্ছে ফেতে। 19 আর 7 হয়ে গেল 26। ঠিক আছে, তথ্য ভালো করে বুঝে নেবেন। কত কিউসেক পার সেকেন্ডে যাচ্ছে? 36। ঠিক আছে, 36 কিউসেক মানে প্রায় 1000 লিটারের ওপর। 1 কিউসেক মানে 28 লিটার। তো প্রত্যেক সেকেন্ডে 19 কিউসেক মানে 19 গুণ 28 লিটার ফেলে দেওয়া হচ্ছে ইগু ক্যানেলে। প্রত্যেক সেকেন্ডে 7 কিউসেক মানে 7 গুণ 28 লিটার ফেলে দেওয়া হচ্ছে ফে ক্যানেলে। 19 আর 7 যোগ করলে 26 হয়। 10 কিউসেক এখান থেকে বেরোচ্ছে কত? 36 পার সেকেন্ডে। 10 কিউসেক এখনো ইন্ডাস রিভারেই যাচ্ছে। 10 গুণ 28 লিটার মানে 280 লিটার জল প্রত্যেক সেকেন্ডে এখনো সিন্ধু নদীতেই যাচ্ছে। ভারতের যারা এই ব্যাপারটায় গবেষণা করছে তারা বলে রেখেছে যে আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি ওই 10টাও আমরা এদিকে ঘুরিয়ে নেব। তো এই হচ্ছে এই মুহূর্তের অবস্থা, আশা করি বোঝা গেল। এর ফলে আমাদের 1000 একর জমি সেচ চাষের অন্তর্ভুক্ত হবে লাদাখে। এবং আমি আপনাকে একটা কথা আজকে বলে রাখছি, এই টপিকটার থেকে একটু বাইরে, বাট আজ থেকে 6 থেকে 7 মাস পর প্রত্যেকটা খবরের কাগজ, সোশ্যাল মিডিয়া, চায়ের দোকান, অফিস, বাড়ি, সব জায়গায় আলোচনা হবে। আমি আজকে বলে রাখছি আপনাদের, যারা স্কিল বাংলা চ্যানেলের দর্শক তারা আপনাদের বন্ধুবান্ধব, আপনাদের বাড়ির লোক, চায়ের দোকান, অফিস যাত্রীদের বলে রাখতে পারেন যে ভাই 7 থেকে 8 মাস পর এই কথাটা মিলিয়ে নিও। 2027-এ সারা পৃথিবীতে ফুড ক্রাইসিস আসবে, সারা পৃথিবীতে। তার কারণ এই যে যেখানে যুদ্ধ চলছে না, এদিকে ইউক্রেন রাশিয়া, এদিকে ইরান এবং গালফ কান্ট্রিজ এবং স্ট্রেট অফ হরমুজ ব্লকেড, মাঝে মধ্যে ব্লকেড ইত্যাদি প্রবলেম, এর ফলে ক্রুড অয়েলের সমস্যা তো একটা হয়েছে বা হচ্ছে, তার থেকে বড় সাইলেন্ট কিলার সমস্যা হচ্ছে ফার্টিলাইজারের। কারণ এই রুট দিয়েই বা এই সমস্ত দেশগুলো থেকেই সারা পৃথিবীতে, শুধু ভারতে নয়, সারা পৃথিবীতে সার বা ফার্টিলাইজার পৌঁছাতো, সেটা বন্ধ। ক্রুড অয়েলের প্রবলেম আপনি 15 দিনে বুঝে যান। তেল আসছে না, তেলের দাম বেড়ে গেল, আমাদেরও পেট্রোল পাম্পে তেল নেই বা তেলের দাম বেড়ে গেল। ফার্টিলাইজারের বিপদ না আসার বিপদ আপনি 6 থেকে 7 মাস পর বুঝবেন। কারণ যে চাষটা হয়ে সবজি বা ফসল উঠে গেছে সেইগুলোই আমরা খাচ্ছি এখন। নেক্সট যে চাষটা হবে সেই চাষে পড়বে সার কম পড়বে, পাওয়া যাবে না বা হাই দাম হয়ে যাবে। তার ইম্প্যাক্ট ওই ফসলটা ওঠার পর, একটা ফসলের তো টোটাল চাষ ওঠা 4-5 মাস সাইকেল হয়, আমরা ফিল করব মার্কেটে 6 থেকে 7 মাস পর, সারা পৃথিবী। সেইখানে যদি আমাদের দেশের 1000 একর জমিতে বেটার চাষ হয়ে যেতে পারে, সেটা এই মুহূর্তে অন্যতম একটা আশীর্বাদ। এবং আমি আপনাদের এই 6,60,000 মানুষকে, এবং আপনারা যদি আজকের এই বার্তাটা প্রত্যেকে 2 জন করে মানুষের কাছেও পৌঁছে দেন না, তো আরও প্রায় 13 লক্ষ মানুষ, টোটাল 13 আর 6.5
প্রায় 20 লক্ষ মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারবো। 2027 এই প্রবলেম আটকানোর জন্য আজ থেকে আমাদের প্রত্যেককে কাজ করতে হবে, না হলে এটা কিন্তু রাতারাতি আপনি ফসল ফলাতে পারবেন না। তার 5-6 মাসের একটা সাইকেল চলে ফসলের। আজ থেকে আপনার কাজ শুরু করা উচিত, আমার আপনার প্রত্যেকের। কারণ দেখুন, যদি খাদ্য না পাওয়া যায়, বড় লোক থেকে গরিব সবার পেটের টান লাগবে, আমি আপনি সবাই ভুগবো। না পাওয়া যায় মানে দাম বেড়ে যাবে, যার টাকা আছে সে তবু খেতে পারবে, যার টাকা নেই সে খেতেই পাবে না। যার টাকা আছেও বা মধ্যবিত্ত, তার প্রচুর টাকা চলেও যাবে সাধারণ সামান্য খাদ্যশস্য কিনতে। তো 2027 এই বিপদ থেকে বাঁচতে আমরা এখন থেকে 3টে কাজ করতে পারি কিন্তু প্রত্যেকে। যার বাড়িতে জায়গা আছে, বাড়ির পিছনে সামনে পাশে একটু জায়গা পড়ে আছে, একটু চেষ্টা করুন এখন থেকে মাটি তৈরি করে আস্তে আস্তে গোবর সারটার দিয়ে মাটি উর্বর করে। আপনি তো ধান চাষ করবেন না আপনার উঠোনে, কিছু সবজি এই বর্ষার পর যখন শরৎকাল হেমন্তকাল আসবে, শীতের শুরুতে এখন থেকে আস্তে আস্তে আপনি প্ল্যান করলে, আপনি তো রোজ টাইম পাবেন না, আপনার চাকরি ও ব্যবসা কিছু আছে, সপ্তাহে একদিন করে একটু প্ল্যান পরিকল্পনা করলে এই শীতকালটা আপনি প্রচুর সবজি লাগিয়ে ফেলতে পারবেন। আপনার বাড়িতে জায়গা নেই, যদি আপনার নিজের ছাদ হয় বা যদি শেয়ারিং ছাদও হয়, তারা যদি আপত্তি না জানায় আর যার সঙ্গে শেয়ার রয়েছে, আপনি ছাদেও রুফ গার্ডেন করতে পারেন। বা আপনার যদি দুটোর কোনো অপশন না থাকে, আপনার যদি একটা ব্যালকনি থাকে, আপনি ব্যালকনিতেও 3টে টব লাগাতে পারেন। স্যার 3টে টব লাগিয়ে কি আর হবে? 3টে লঙ্কা গাছ বসাতে পারেন। ও তো স্যার 10 টাকায় লঙ্কা পাওয়া যায়, তখন আর কত হবে, 30 টাকা হবে দাম বেড়ে। 30 টাকা তো আপনাকে কেউ ফ্রিতে দেয় না, কষ্ট করে উপার্জন করতে হয়। সেইটুকু টাকার লঙ্কাও যদি আপনি সেলফ সাফিসিয়েন্ট নিজে ব্যালকনিতে ফলিয়ে নিতে পারেন, সেটুকুই উপকার আপনারও দেশেরও। তো এই কাজটা আমাদের এখন থেকে শুরু করতে হবে 2027 জন্য। যার পক্ষে জায়গা আছে জায়গায়, যার ছাদ আছে ছাদে, যার কোনোটাই নেই ব্যালকনিতে। না হলে 2027 বড় ধাক্কা আসতে চলেছে সারা পৃথিবীতে। আর আমরা যদি অসাধারণ হয়, এটা মানে হলে অসাধারণ হবে যে ভারত নিজের খাদ্যের চাহিদা মিটিয়ে যদি কিছু বাইরের দেশকেও এক্সপোর্ট করে দিতে পারে, সারা পৃথিবী 2027 নাম করবে যে ভারত খাবার পাঠিয়েছিল বলে খেয়ে বেঁচে থাকতে পারলাম। এটা মিলিয়ে নেবেন। আজকে হয়তো কেউ আলোচনা করছে না, কারণ কোথাও সোশ্যাল মিডিয়া বা নিউজে নেই। সোশ্যাল মিডিয়া বা নিউজে তো ঘটনা একদম ঘটে যাওয়ার পর তখন আসে, তখন আর আলোচনা করে কি হবে, যা হবার তো হয়ে গেছে। এবার জিওপলিটিক্স বুঝলে একটু আগে বোঝা যায়, তাই আপনাদের বলে দিলাম। এবার ভারতের তরফ থেকেই অ্যাকশন দেখে পাকিস্তানের অবস্থা কিরকম ভাবুন তো। একে ভারত জল আটকে দিচ্ছিল, এবার 90 মিলিয়ন লিটার জল পার ডে কম দিচ্ছে। এরপর সামনে ফুড ক্রাইসিস আসতে চলেছে, ফার্টিলাইজার প্রবলেম। পাকিস্তান ক্ষেপে রেগে বোম, এবং যে কোনো মুহূর্তে ভারতকে অ্যাটাকের জন্য তৈরি হচ্ছে। কেন বলছি তৈরি হচ্ছে? 19 থেকে 21শে আগস্ট এই 3 দিনে 60 ঘন্টার মধ্যে তুরস্কের, জানেন তো তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব একটা ডিফেন্স প্যাক্ট হয়েছে, আলোচনা করেছিলাম এই চ্যানেলে। তুরস্কের C-130 হারকিউলিস মিলিটারি এয়ারক্রাফট, সেটা রাওয়ালপিন্ডি এবং করাচি দুটো জায়গাতেই, দুটো শহরেই একাধিকবার এসছে, অবতরণ করেছে। রাওয়ালপিন্ডি সেই শহর যেখানে নূর খান এয়ারবেস আছে, যেখানে আমরা দিয়েছিলাম গর্ত টর্ত করে রানওয়ের মধ্যে। কেন স্যার, একটা দেশের প্ল্যান একটা দেশে আসতেই পারে, আপনি সবকিছুর মধ্যে ষড়যন্ত্র খুঁজলে হবে? একটু বুদ্ধি লাগান। C-130 হারকিউলিস একটা ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, বিশাল বড়। কি হয় ট্রান্সপোর্ট এয়ারক্রাফটে? মিলিটারি ম্যান পাওয়ার বা বিশাল হেভি কোনো অস্ত্র ট্রান্সপোর্টে এটাকে কাজে লাগানো হয়। তুরস্কে থেকে তো সেনা আসেনি পাকিস্তানে, তাহলে কি এসছে? অস্ত্র এসছে।
এবং ভারতীয় গোয়েন্দাদের যা ইনপুট তাতে করে মনে করা হচ্ছে তুরস্ক থেকে পাকিস্তান বিশাল বড় কোনো কনসাইনমেন্ট আনিয়েছে। এবার তার মধ্যে কি আছে জানি না আমরা, বাট তুরস্কের সব থেকে বিখ্যাত কি আছে, ড্রোন আছে। তো মনে হচ্ছে ড্রোন পাঠিয়েছে। কোন ড্রোন? তুরস্কের সব থেকে বিখ্যাত বায়রাক্টার TB2। বায়রাক্টার TB2 কোন দেশের ড্রোন? পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, স্টুডেন্টদের বলছি নোট করে নিও। কারণ আজকের দিনে না ড্রোন একটা আলাদা গুরুত্ব পাচ্ছে যে কোনো যুদ্ধে। ড্রোন পাঠিয়ে দিলে যদি ড্রোন আমার ধ্বংস হয়ে যায়, কোনো হিউম্যান রিস্ক নেই, কারণ সেটা কোনো মানুষ চালাচ্ছে না, কোনো পাইলট নেই। ড্রোন সস্তা, যদি ধ্বংস হয়ে যায় কম টাকা ধ্বংস হলো। ড্রোনে ক্যামেরা লাগিয়ে সার্ভেলেন্স করে আসা সম্ভব। ড্রোন লোয়ার অল্টিটিউডে উঠতে পারে, রাডার থেকে বেঁচে যায়। ড্রোন তার মধ্যে করে অস্ত্র নিয়ে গিয়ে কোনো জায়গায় নির্দিষ্ট গোষ্ঠীর হাতে সাপ্লাই দিয়ে আসতে পারে। ড্রোন এক্সপ্লোসিভ নিয়ে গিয়ে এক্সপ্লোড করে দিতে পারে। ড্রোন অনেক কিছু করতে পারে এবং তুরস্ক ড্রোনে বেশ উন্নত। তো মনে করা হচ্ছে বায়রাক্টার TB2 যতদূর এখনো পর্যন্ত ইনপুট, প্রচুর ড্রোন এই C-130 হারকিউলিস ট্রান্সপোর্ট এয়ারক্রাফটে করে রাওয়ালপিন্ডি আর করাচিতে তুরস্ক নামিয়ে দিয়ে গেছে। এবার আপনারা ভাবছেন মাঝখানে স্কিল বাংলা লিখে রেখেছে কেন? মাঝখানে স্কিল বাংলা লিখে রেখেছি কারণ প্রচুর মানুষ আমাকে রাস্তায় দেখা হলে বা কমেন্ট সেকশনে অনেকে জিজ্ঞেস করছেন যে স্যার অমুক ফেসবুক পেজে অমুক ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও দেখলাম, ওটা কি আপনারই চ্যানেল বা আপনারই পেজ? না, স্কিল বাংলা ইউটিউব চ্যানেল এছাড়া অন্য কোনো ইউটিউব চ্যানেল, অন্য কোনো ফেসবুক পেজে আমরা আমাদের এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো কোথাও আপলোড করা হয় না। তো এই ইউটিউব চ্যানেলটাই অথেন্টিক, বাকি জায়গার সবাই কপি করে ডাউনলোড করে আপলোড করছে, অনৈতিক কাজ সেগুলো, ঠিক আছে? তো কেউ কোনো 2 মিনিট 2.5 মিনিটের ক্লিপিংস ইউজ করছে রিয়াকশন ভিডিওতে, সেটা আলাদা ব্যাপার, সেখানে আমিও কিছু বলতে যাবো না, কিছু বলারও থাকে না। বাট এটা তো কনফিউজড করানো মানুষকে, তো কেউ কনফিউজড হবেন না। স্কিল বাংলা ইউটিউব চ্যানেল, এটাই আমার চ্যানেল, আমাদের ইনস্টিটিউটের চ্যানেল, এটাই একমাত্র অথেন্টিক চ্যানেল। ওই দোকানের মতো লিখতে হবে আমাদের কোনো শাখা নাই। যাই হোক, এবার এবার খবরেও পাওয়া যাচ্ছে যে চীনের কাছ থেকে HQ সিরিজের প্রচুর এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তান আনার ব্যবস্থা করছে। কারণ আগের বারে আপনাদের মনে থাকবে অপারেশন সিঁদুরের সময় লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ভারত কিন্তু ডেস্ট্রয় করে দিয়েছিল। তো পাকিস্তান সেই জায়গাটা থেকেও শিক্ষা নিয়ে এবারে আগেভাগে রেডি হতে চাইছে। এবং এই সব কিছু যখন চলছে সেই সময় আসিম মুনির, যে পাকিস্তানের এখন ফিল্ড মার্শাল, তো সেই ফিল্ড মার্শালের পাওয়ার আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। কার্যত তাকে পাকিস্তানের রাজা ঘোষণা করতে বাকি রাখা হয়েছে। সহজ কথায় এটা বুঝে নিন, আসিম মুনিরের গোটা পাকিস্তানি সামরিক এস্টাবলিশমেন্টের ওপর এখন একচ্ছত্র ক্ষমতা। তো ওনার ক্ষমতা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে কোনো আর্মি, নেভি, এয়ারফোর্স, মিলিটারি ইন্টেলিজেন্স, ISI কেউ ওনার ওপরে আর নেই। আসিম মুনির সবার হেড, এটা সহজ কথায় বুঝে নিন, রিসেন্ট হয়েছে এটা। তো যখন এই মারাত্মক অবস্থা পাকিস্তানে চলছে, বোঝাই যাচ্ছে যে ভারতের ওপর আক্রমণের জন্য পাকিস্তান সব দিক থেকে রেডি হয়ে থাকছে। তো রেডি হয়ে থাকুক, আমাদের নতুন করে রেডি হওয়ার কিছু নেই, কারণ ভারতীয় আর্মি সবসময় রেডি পজিশনে রেডি আছে পাকিস্তানকে যোগ্য জবাব ওদের ভাষায় দেওয়ার জন্য। এবার আপনাদের আমি মনে করিয়ে দেব দুটো দায়িত্ব ভিডিওর শেষে, যে দুটো আপনার পালন করা উচিত। এক, যেটা ফুড নিয়ে কথা বললাম, কমেন্টে একটু জানাবেন কে কোনটা করতে পারছেন। এবার কারোর যদি ছাদ না থাকে নিজের, সে তো আর ছাদে গিয়ে বসাতে পারবেন না, তো তাকে ব্যালকনিতে বসাতে হবে, বা কারোর ছাদে জায়গা আছে, একটু সেটা কমেন্টে জানাবেন। আমি বুঝতে পারবো আপনাদের কমেন্ট দেখে যে আমাদের চ্যানেলের মাধ্যমে দেশের ফুড সেফটি সিকিউরিটিতে আমরা 2027-এর জন্য কতজন এগোচ্ছি বা কতটা ইম্প্যাক্ট আমরা ক্রিয়েট করতে পারছি। দুই, আর একটা জিনিস আপনাদের বলবো যে যাদের যাদের পক্ষে সম্ভব সরকার হয়ে যান। আপনি ঘাবড়ে গেলেন, সরকার হয়ে যান মানে
দেখুন, আমরা তো সবসময় সরকারের সমালোচনা করি, সরকারের এটা ভুল ওটা ভুল। তা আপনি সরকার হয়ে এটাকে পাল্টে দিন। স্যার ভোটে দাঁড়াবো না, ভোটে দাঁড়াতে হবে না। ভোটে দাঁড়িয়ে যারা ভোটে যেতে মন্ত্রী হয় তারা পলিসি তৈরি করে, বাট পলিসি এক্সিকিউট কারা করে? সরকারি আধিকারিকরা, কর্মীরা। বা অ্যাকচুয়ালি মন্ত্রীদের অ্যাডভাইসও যারা দেয় তারা সরকারি হাই লেভেল আধিকারিক। তা কার্যত সরকারটা তো চালায় ক্যামেরার পিছনে সরকারি আধিকারিক এবং কর্মীরা। মন্ত্রীরা তো সামনে থেকে কথাগুলো বলে, যে রিপোর্ট তৈরি হয়, যে ফাইল তৈরি হয়, সেখানে মন্ত্রীরা ফাইনালি দেখে নিয়ে সইটা করেন, মিটিংয়ে থাকেন। বাট যারা এত বছর ধরে সিস্টেমটা চালাচ্ছে তারাই আসলে সরকারটা চালায়। হ্যাঁ, তাদের ক্যামেরার সামনে দেখা যায় না। তো সরকার হবেন নাকি? এটুকু জেনে রাখুন, 1,00,000 মোট শূন্য পদে নিয়োগ হতে চলেছে। আর একটা কথা বলি, ঠিক আছে, এত লোক এতবার এত কিছু বলেছে, আমার মুখ থেকে শোনেননি। এক্স্যাক্ট মানুষের কাছ থেকে যতক্ষণ না আমি খবর পাই ততক্ষণ আমি বলি না। একটি বিখ্যাত ইনস্টিটিউট, আমি কারোর নাম নেব না, কাউকে ছোট করিনি আজ অব্দি জীবনে, তারা পঞ্চায়েত, একটা অনলাইন ব্যাচ চলছিল আমাদের স্টুডেন্টদের। তো আমি পঞ্চায়েত ব্যাচের, আমরা ম্যাথের ক্লাস রেখেছিলাম আগস্ট মাস থেকে। এখন তারা ইউটিউবে ভিডিও করে আমাদের চ্যানেলের নাম টাম নিয়ে চিৎকার চেঁচামেচি করে বললো, আগস্ট মাসে তো পঞ্চায়েত পরীক্ষা হয়ে যাবে, আগস্ট মাসে অমুক জায়গায় তো ম্যাথ ক্লাস সবে শুরু হচ্ছে। আগস্ট মাস শেষ হতে যায়, পঞ্চায়েত পরীক্ষা হলো? ওই মানে এটা 2-3 মাস আগের কথা বলছি মনে হয়। আমি এই আজকে প্রথম আমি কোনো জায়গায় ক্যামেরার সামনে বললাম, আমি কোনো রিপ্লাই দিইনি, কারণ আমি জানি আগস্টে পরীক্ষা হবে না। যখন হবে, যখন আমি রাইট ইনফরমেশন পাবো তখনই বলবো। এবং এইটা আমি মেনটেন করি বলে পশ্চিমবঙ্গের এত মানুষ আমাকে ভরসা করেন, ফলো করেন। তো আজকে আমি বলছি, এবার গেট রেডি, 1,00,000 শূন্য পদে নিয়োগ হতে চলেছে। এতদিন বলিনি, কারণ ওই আর কি। এবার আপনি বলবেন, স্যার এই 1,00,000-এর মধ্যে তো কিছু শিক্ষকও আছে, শিক্ষকের পদ। হ্যাঁ, আমার তো বিএড বা ডিএলএড নেই, তো আমি তো এলিজিবল হব না। ঠিক আছে। আপনি বলবেন, স্যার পুলিশেরও তো কিছু আছে, আমার তো অত হাইট নেই, তো আমি এলিজিবল হব না। ঠিক আছে। আপনি বলবেন, স্যার WBCS অফিসারও তো কিছু হবে, অফিসার লেভেলের পড়াশোনার জন্য আমার হাতে অত টাইম নেই যে অত ডিপ লেভেলে পড়বো। ঠিক আছে। বাকি যে ক্লারিক্যাল পোস্টগুলো আসবে, পঞ্চায়েত, ক্লার্কশিপ, পিএসসির এই ধরনের পোস্টগুলো, এগুলোর জন্য তো বিএড লাগে না, হাইট লাগে না, বিশাল টাইম ডেডিকেট করতে লাগে না, মোটামুটি পড়লেই তো চাকরি পাওয়া যায়। তো আপনি এখানে জয়েন করে যান না। হ্যাঁ, তাহলে স্যার একদম কিছু না পড়ে চলে যাব, তা বলিনি। তাহলে তো বাড়ি থেকে এমনি ডেকে নিয়ে গিয়ে চাকরি দিয়ে দিত। আমি বলছি WBCS এর মতো নিশ্চয়ই টাইম দিতে হয় না, মোটামুটি দিনে একটু টাইম দিতে পারলেই হলো। দিনে 3 ঘন্টা এনাফ, যদি রোজ দেওয়া যায়। আর এই বারটায় সুযোগ যেটা আপনাদের কাছে আছে, যেটা প্রত্যেকবার পাবেন না, যারা ইউআর আনরিজার্ভড, মানে সোজা কথায় জেনারেল, তারা এতদিন পরীক্ষা দিতে পারতেন 18 থেকে শুরু করে 40 বছর বয়স অবধি। ঠিক আছে। আর এইচএস পাস হলেই হবে, আর কোনো অসুবিধা নেই যে আপনাকে বিশাল নাম্বার নিতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে, অনার্স হতে হবে। এইচএস পাস হলেই পরীক্ষায় বসতে পারবেন। ঠিক আছে, কোনো চাপ নেই। পাস করতে হবে এখানকার লিখিত পরীক্ষায়। লিখিত মানে 4টে করে কোশ্চেন থাকবে, এই 4টে অপশান থাকবে, কোশ্চেনের গোল্লা পাকাতে হবে রাইট আনসারে, ব্যাস, কিছু লিখতে হবে না ডিটেলে অত। আর মাধ্যমিক লেভেলের কোশ্চেন হবে, কিচ্ছু আহামরি কোশ্চেন হবে না। জেনারেলি আমার স্টুডেন্টরা তো কমনই পায়, আমাদের ইনস্টিটিউটের স্টুডেন্টরা কমনই পায় সব। এবছর 5 বছরের জন্য ছাড় দেওয়া হচ্ছে, মানে যারা জেনারেল 18 থেকে 45 অবধি পরীক্ষায় বসতে পারবেন। যারা ওবিসি, এতদিন 43 ছিল, এখন 48 বছর অবধি পরীক্ষায় বসতে পারবেন, 18 থেকে 48। যিনি এসসি বা এসটি, 18 থেকে 45 ছিল আগে, এখন 5 অ্যাড হয়ে 50 বছর বয়স অবধি পরীক্ষায় বসতে পারবেন। মানে আপনার যদি 49 বছরও বয়স হয়, আপনি যদি এসসি এসটি হন, আপনি পরীক্ষায় বসতে পারবেন। তো একবার নেবেন নাকি? লাইফের লাস্ট অ্যাটেম্প্ট। কেউ গৃহবধূ আছেন, জীবন পাল্টে যেতে পারে, কয়েক মাসের একটু পরিশ্রম। কেউ ব্যবসা করছেন,
শখ ছিল সরকারি চাকরি করবেন, সেই সময় পড়তে পারেননি, হয়তো 7-8 বছর পড়াশোনার থেকে ডিট্যাচ, হয়তো কেউ পড়াশোনায় ভালো ছিলেন বাট সেই সময় হয়তো বিয়ে করেছেন, মহিলাদের বলছি, ছেলে মেয়েকে মানুষ করতে পড়তে পারেননি, এখন ছেলে মেয়ে একটু হয়তো ক্লাস 2, 3, 4-এ উঠে গেছে, এখন একটু টাইম পেয়েছেন। কেউ হয়তো প্রাইভেট ফার্মে চাকরি করেন, কোনো ভদ্রলোক ভদ্রমহিলা, কেউ আপনারা সরকারি চাকরি করার ইচ্ছে, আপনাদের কারোর বাড়িতে কোনো ভাই বোন ছেলে মেয়ে আছে, কেউ যে যেখানে আছেন এই চ্যানেলে সবাইকে বলছি, শুরু করে দিন প্রিপারেশন। জীবনে খুব কম সুযোগ আসে, সুযোগ যখন আসে ওটাকে যারা কাজে লাগিয়ে ফেলতে পারে তাদের লাইফটা অন্যরকম হয়ে যায়। তো বি দা সরকার, আর তারপর আমাদের রাজ্যের উন্নতি করুন নিজের এফোর্ট দিয়ে, সিস্টেমকে গালি না দিয়ে সিস্টেমের ভিতর ঢুকে সিস্টেমকে চেঞ্জ করুন। আমি তো চাইবো এবং দিনরাত তার জন্য স্ট্রাগল করব যে এই 1 লাখের মধ্যে যাতে 1 লাখই, 1 লাখ ট্রাই করলে 1 লাখ তো হবে না, আমি জানি বাস্তব, অন্তত 75-80 হাজার ছাত্রছাত্রী যাতে আমার ইনস্টিটিউট থেকে হয় যারা সরকারি চাকরিতে জয়েন করবে সামনের বছরে। ভালো থাকবেন প্রত্যেকে, জয় হিন্দ। আগামীকাল যথারীতি স্কিল বাংলা ইউটিউব চ্যানেলে পরের ভিডিও চলে আসবে, অন্য কোনো জায়গায় নয়।